যে when I write your sentence and directly address someone, প্রথমেই আমি যদি বলি যে খুব কমন ইউজ হলো কমার, যে কাউকে আমি যখন ডিরেক্টলি অ্যাড্রেস করছি। যেমন আমি বললাম যে আব্দুল হাই, ইউ প্লিজ কালেক্ট দ্য অ্যাটেন্ডেন্স। এই যে আমি আব্দুল হাই বলার পরে একটু থেমেছি, এখানে কিন্তু আমি যখন শব্দটি কথায় লিখবো তখন ডেফিনেটলি কিন্তু আমি ওখানে একটা কমা দিব, এবং এটার মানেই হচ্ছে আই এম অ্যাড্রেসিং সামওয়ান। Okay, and it is used in writing when one person speak directly to another person by using their name or title. যেমন yes, yes দিয়ে কমা দিয়ে টিচার, আই উইল ফিনিশ মাই ওয়ার্ক, এটাও কিন্তু আমরা এভাবে ইউজ করে থাকি। যে হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক, ইয়েস আই হ্যাভ ফিনিশড। তো এক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবে ইউজ করতে পারি। তারপরে যেমন আর যে কমন ইউজ করা হয়ে থাকে, যেমন ডিগ্রির ক্ষেত্রে, যে কোনো মনে করেন যে ইউ হ্যাভ পাসড ইউর বিএসসি অর বিএসএস, এমএসসি অর এমএসএস, এমফিল, পিএইচডি, তখন আপনার নামটি লিখে কমা দিয়ে কিন্তু এইভাবে লেখা হয়ে থাকে, যেমন জনি স্মিথ কমা পিএইচডি। এবং এরকম ডিগ্রির ক্ষেত্রে আমরা দেখা যায় যে অনেক ক্ষেত্রে এভাবে ইউজ করে থাকি। তারপরে যে বিষয়টা আছে, যেমন আমরা আরেকটা বিষয় এখানে ওই অলরেডি বলা হয়েছে, সেটা হচ্ছে যে ইউজ এ কমা টু সেট অ্যাপার্ট অ্যান ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। যেমন প্রথমেই আমি কোনো কিছু শুরু করতে চাইলাম, সেই শুরু করার ক্ষেত্রে যেমন অ্যান ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হচ্ছে যে কোনো কিছু একটা সেন্টেন্স ইউজ করার ক্ষেত্রে শুরুতেই হ্যাজ নাথিং ইন কমন উইথ দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। তার মানে হচ্ছে যে ওয়েল, আই হ্যাভ নেভার থট আই উড সি আ টাইগার। যেমন ইয়েস, আই হ্যাভ সিন আ টাইগার। নো, আই হ্যাভ নো স্কোপ ফর ওয়াচিং অর সিইং আ টাইগার। তার মানে কি হচ্ছে, একটা সেন্টেন্স আমি শুরু করেছি, সেই সেন্টেন্সটা শুরু করেই আমি প্রথমে একটা ওয়ার্ড, ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড ইউজ করে নিলাম, তারপরে পুরো সেন্টেন্সটা আমি বলেছি। যেমন কেউ আমাকে জিজ্ঞেস করলো যে হ্যাভ ইউ সিন আ টাইগার, তখন হলো ওয়েল, আই নেভার থট আই উড সি আ টাইগার, কারণ আমি হয়তো কখনো আমার দেখার সুযোগই হবে না, আমার কাছে এটা মনে হচ্ছে। বা হয়তো আমি দেখেছি, তখন আমি কি বললাম যে ইয়েস আই হ্যাভ সিন আ টাইগার at সুন্দরবন when I was there, I visited there at in the winter or somewhere like, তখন কিন্তু আমি এইভাবে এই সেন্টেন্স গুলোকে, যেমন ইয়েস, নো, এবং অনেক সময় হয় না যে ফাইনালি উই রিচড আওয়ার গোল, ফাইনালি উই হ্যাভ রিচ টু আওয়ার এক্সপেক্টেড ডেস্টিনেশন, এইরকম শব্দগুলো যখন ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হিসেবে ইউজ করা হয়, তারপরেও কিন্তু আমরা কমা ইউজ করে থাকি। এরপরে 4 নম্বরে যেটা এরপরে রুলসটা হচ্ছে যে ভীষণ কমন, সেটা হচ্ছে যে লিস্টিং আইটেমস। এটা আমরা সবাই জানি, যেমন অনেকগুলো আইটেমের নাম যখন আমি লিখে থাকি তখন আমরা সেখানে ইউজ করে থাকি কমা। তবে একটা বিষয় এখানে একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে মোস্ট আমেরিকান, যদি নন জার্নালিস্টিক রাইটার্স ইউজ এ কমা টু সেপারেট দ্য ফাইনাল আইটেমস ইন দ্য সিরিজ, বাট সাম ডু নট। যেমন এখানে একটা অপশন দেখেন, এখানে দুটো সেন্টেন্স লেখা আছে, যেমন দ্য কালার্স ইন মাই বেডরুম আর ব্লু, গ্রিন অ্যান্ড ইয়েলো। এটা হচ্ছে যে গ্রিনের পরে কিন্তু যেহেতু আমরা অ্যান্ড দিয়ে দুটো ওয়ার্ডকে যোগ করেছি, আমরা কিন্তু আর কমা দেইনি। কিন্তু এখানে এই যে দ্য কালার্স ইন মাই বেডরুম আর ব্লু কমা গ্রিন কমা অ্যান্ড ইয়েলো, সুতরাং দুটোই কিন্তু আসলে কারেক্ট। এই এই বিষয়টা নিয়ে আমাদের অনেকেরই কনফিউশন থাকে, যে আমরা যখন দুটো তিনটে লিস্ট অফ আইটেমস আমরা লিখে থাকি, তখন নর্মালি আমরা কি করি, আমরা লাস্টেরটার পূর্বে কিন্তু আমরা কমা দেই না। যেমন ইফ আই আস্ক ইউ যে হোয়াট হ্যাভ ইউ টেকেন ইন ইউর লাঞ্চ, তখন নর্মালি কি হয়, আমরা বলি যে ইয়েস আই হ্যাভ টেকেন রাইস, ভেজিটেবলস, ফিশ, পালস, মিট অর সামথিং লাইক দ্যাট, অনেকগুলো 3-4টা আইটেম বললাম। তখন আমরা কি করে থাকি, আমরা অ্যান্ড দিয়ে যখন লাস্টের ওয়ার্ডটা লিখি তখন কিন্তু আমরা নর্মালি কমা দেই না। বাট এই নর্মালি কমা আমরা না দিয়ে আমরা সেপারেট করে ফেলি, যে হ্যাঁ আমি, যেমন আমার রুমের কালার কি কি, ব্লু, গ্রিন অ্যান্ড ইয়েলো, তখন কি করছি, ইয়েলো যখন আমি লিখলাম লাস্টেরটা, তার পূর্বে কিন্তু আমরা কমাটা দিচ্ছি না। বাট আমেরিকান, মোস্ট অফ দ্য আমেরিকান নন জার্নালিস্টিক রাইটার্স, মানে এখানে বলা হচ্ছে যে আমেরিকান কিছু রাইটার্স তারা কিন্তু এখানে কমা ইউজ করে থাকে। সো দুটোই কিন্তু রাইট ইন ওয়ান সেন্স, গ্রামেটিক্যালি কোনোটাই ইনকারেক্ট নয়। সুতরাং এই বিষয়টা আমাদের অনেক ক্ষেত্রে, যেমন আপনারা যদি কখনো কোনো পিচ অফ রাইটিং গ্রামারিয়ান্স বা অনেক কিছু দিয়ে আপনারা দেখবেন অনলাইনে প্রচুর প্রুফ রিড করানো বা হচ্ছে ইয়ে আছে আপনার চেক করানোর জন্য, গ্রামার চেক করানোর, তখন কখনো দেখবেন যে কমা দিলে ধরছে, কখনো কমা না দিলে ধরছে। সো ইট ডিপেন্ডস যে সেই যে যারা আপনার কারেকশনটা করছে তারা কোনটাকে ফলো করছে। সো এইভাবে কিন্তু আমরা কমা ইউজ করতে পারি। এরপরে আরেকটা ক্ষেত্রে যেটা কমা ইউজ করা হয়ে থাকে একটু স্পেশালি, সেটা হচ্ছে ডেট, ডেট ইন আ সেন্টেন্স। যেমন আমরা বললাম যে দ্য স্কুল উইল বিগিন অগাস্ট 25, 2013 অ্যাট, তখন কি করা হচ্ছে, এই যে ডেটটা, যেমন হি ওয়াজ বর্ন অন মার্চ 17th, 1981, তখন কিন্তু এই যে ডেটটাকে এখানে
সেপারেট করার জন্য ইয়ার থেকে আমরা এখানে কমাটা ইউজ করে থাকি। আবার ঠিক একইভাবে যখন ডেটটা এরকম ফরম্যাটে লেখা হয় যে এখানে মান্থ লেখা হয়েছে, প্রথমে মান্থ লিখে ডেটা দিয়ে কমা দেই, তারপরে ইয়ারটা দেই, এভাবেও আমরা লিখি। এবং তারপরে যদি আমার সঙ্গে আবার টাইমটাও থাকে তখন কিন্তু আমি ইয়ারের পরে আরেকটা কমা বসাই। সুতরাং এগুলো ভীষণ কমন, আমার মনে হয় আমরা সবাই মোটামুটি জানি। কিন্তু তারপরেও এই বিষয়গুলো, যেমন এমন যদি হয় যে ডু নট ইউজ দ্য কমা ইফ দ্য ডে অর ইয়ার ইজ লেফট আউট, যেমন দেখেন এখানে কি বলা হয়েছে যে হি ওয়াজ বর্ন ইন মার্চ 1981, তখন কিন্তু আর কমার দরকার নেই, কারণ হচ্ছে এখানে কিন্তু আমি ডেটটা দেই নেই, শুধু মান্থটা দিয়েছি। সুতরাং এই দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, এটা খেয়াল করবেন সবসময়, যে আমরা কমা ইউজ করার ক্ষেত্রে নর্মালি যখন আমরা কোনো ডেট দিয়ে মান্থ দিয়ে ইয়ার লিখি তখন হচ্ছে কমা হবে ডেটের পরে এবং ইয়ারের পূর্বে। বাট যদি আমরা ডেটটা না ইউজ করি, শুধুমাত্র মান্থ এবং ইয়ারটা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু ডু নট ইউজ কমা। এই ছোট ছোট কারেকশনস গুলি, ছোট ছোট ভুলগুলো আমরা না জানা থাকলে আমাদের আসলে হয়ে যায়। ঠিক আছে, এরপরে যেটা এসছে সেটা হলো ইউজ আ কমা ইন অ্যান ইন্ট্রোডাক্টরি ফ্রেজ। যেমন একটু আগেই যেটা বলেছি এর সঙ্গে মিল আছে, যেমন দেখেন এখানে যে অন ডিসেম্বর 25 মেনি ফ্যামিলিজ উইল সেলিব্রেট ক্রিসমাস। তার মানে আমরা জানি আমাদের কামিং 25 ডিসেম্বর ক্রিসমাস ডে। সুতরাং অনেক মোস্ট অফ দ্য আমেরিকানস আর মোস্ট অফ দ্য ইউরোপিয়ানস দোজ হু আর ক্রিশ্চিয়ান তারা এটাকে সেলিব্রেট করবে। সুতরাং আমরা অনেকেই এটা জানি। সুতরাং এখানে অন ডিসেম্বর 25, এবং এখানেও কিন্তু এই যে ফার্স্ট কমপ্লিট ক্লজের পরে আমরা এখানে একটা কমা দিচ্ছি। তবে এটা যদি অনেক সময় নাও দেওয়া হয়, এটা খুব একটা যে বিরাট একটা ভুল বিষয়টা কিন্তু তা নয় গ্রামেটিক্যালি। সো সেক্ষেত্রে আমরা সেন্টেন্সে যদি কমাটা দেই তাহলে সেন্টেন্সটা টোটাল কমপ্লিট হয়। সো ইফ দ্য ফ্রেজ ইজ 3 words or less, দ্য কমা ইজ অপশনাল। যদি এমন হয় যেমন এখানে লেখা হয়েছে যে সেন্টেন্সটা অন ডিসেম্বর 25, সেক্ষেত্রে আমরা এখানে একটা কমা দিয়েছি কারণ এটা হলো ইন্ট্রোডাক্টরি ফ্রেজ, মানে সেন্টেন্সের শুরু। সেক্ষেত্রে দ্যাট আর ইউজ টু ইন্ট্রোডিউস দ্য মেইন পার্ট অফ দ্য সেন্টেন্স। মেইন পার্টের আগে এটাকে আমরা ইন্ট্রোডিউস করিয়ে দিলাম যে 25শে ডিসেম্বর আমেরিকার অধিকাংশ ফ্যামিলি সেলিব্রেট করে থাকে ক্রিসমাস। এবং ইউজ এ কমা ইন কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা আমরা সবাই জানি যে কনজাংশন অ্যান্ড, অর, বাট, ফর, নর, ইয়েট, এগুলো আমরা নর্মালি যখন, যেমন আমরা কয়েকদিন আগেই আমরা কম্পাউন্ড সেন্টেন্স করেছিলাম, এটা আমাদের সবার মনে আছে যে ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এই দুটোকে কানেক্ট করে হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তো সেই ক্ষেত্রে আমরা মাঝখানে কি বসাই, এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো বসিয়ে থাকি এবং সেক্ষেত্রে আমরা একটা কমা ইউজ করি। এবং এই যে যেমন উদাহরণটা আপনারা এখানে দেখেন যে মাই লিটল ব্রাদার লাইকস ক্যান্ডি, সো আই বট হিম আ ললিপপ। এই যে সোটা দিয়ে কিন্তু আমি এই দুটো সেন্টেন্সকে কি করেছি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মাই লিটল ব্রাদার লাইকস ক্যান্ডি এবং এখানে ডিপেন্ডেন্ট ক্লজ আই বট হিম আ ললিপপ, এবং এর মাঝখানে আমরা এখানে ক্যান্ডির পরে একটা কমা দিয়েছি এবং তারপরে সো দিয়ে আমি বাকি সেন্টেন্সটা লিখলাম। সো দিস কোঅর্ডিনেটিং কনজাংশনের মেইন টাস্ক হচ্ছে টু জয়েন দ্য সেন্টেন্স অ্যান্ড মেক আ ফুল মিনিং. So this type of coordinating conjunctions, when we are using, most of the cases we use comma. এখানে আমরা কমার ব্যবহারটাই আমাদের মেইন পার্ট। ওকে, এরপরে কোটেশন। আমরা যখন when we write a quote we use comma, কোটেশন দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা কমা ইউজ করে থাকি। যেমন আমরা ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ যখন আমরা ন্যারেশন করে থাকি, আমার নিশ্চয়ই মনে আছে। সো আমরা যে ডিরেক্ট স্পিচ থেকে যখন ইনডিরেক্ট স্পিচে যাই, ডিরেক্ট স্পিচের লেখার ক্ষেত্রেই কিন্তু প্রথমে আমরা সেন্টেন্সটা লিখে একটা কমা দিই, তারপরে আমরা কোটেশন ইউজ করি। যেমন মাই মম সেড বি নাইস টু ইয়োর সিস্টার, প্লিজ টেক গুড কেয়ার অফ ইয়োর সেলফ, ইনভার্টেড কমার মধ্যে দিয়ে কমা দিলাম, সেড দ্য ডক্টর। সো বোথ আর দ্য ডিরেক্ট স্পিচ। সুতরাং কোটেশন মার্ক ইউজ করার সময় আমরা কমা ইউজ করে থাকি, এটা আমরা জানি। এরপরে ট্যাগ কোয়েশ্চেন যখন আমরা করি তখনও কিন্তু আমরা একটা কমা দিয়ে সেন্টেন্সের স্টেটমেন্টের সঙ্গে কোয়েশ্চেনকে আলাদা করি। যেমন ইউ লাইক হর্সেস, কমা, ডোন্ট ইউ। এই কমাটা যদি আমি না দেই তাহলে কিন্তু সেন্টেন্সের মিনিংটা কখনোই ক্লিয়ার হবে না এবং সেন্টেন্স উইল বি ইনকারেক্ট। সুতরাং ট্যাগ কোয়েশ্চেন লেখার সময় অবশ্যই আমাকে মাঝখানে কমাটা ইউজ করতে হবে। ইউজ কমাস অ্যারাউন্ড এ ডেসক্রিপশন অফ সামওয়ান অর সামথিং ইন আ সেন্টেন্স দ্যাট অলরেডি বিন, যেমন দেখেন এখানে কি বলা হয়েছে, যখন একটা ডেসক্রিপশন অফ সামওয়ান অর সামথিং ইন এ সেন্টেন্স দ্যাট অলরেডি বিন আইডেন্টিফাইড, তখন আমাকে একটা কমা ইউজ করতে হবে। যেমন কেস ইন অ্যাপোজিশন কেন বলা হয়েছে এখানে, যে মাই গ্রিন বাইক, এখানে কিন্তু আমি বলেছি যে সাবজেক্ট হচ্ছে মাই গ্রিন বাইক, এর সঙ্গে আবার আরো একটু অ্যাড করা হয়েছে হুইচ হ্যাজ আ ফ্ল্যাট টায়ার is parked in the garage. So you can understand here যে my green bike
এরপরে আবার এর সঙ্গে আবার আরেকটু অ্যাড করে বলা হচ্ছে যে হুইচ হ্যাজ এ ফ্ল্যাট টায়ার ইজ পার্কড ইন দ্য গ্যারাজ। সুতরাং এই যে গ্রিন বাইকের পরে কমা দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে আমার গ্রিন বাইকের চাকা হচ্ছে ফ্ল্যাট টায়ার হচ্ছে এটা, এই জন্যই এটা হচ্ছে গ্রিন বাইকের হুইচ হ্যাজ এ ফ্ল্যাট টায়ার, এবং এটাকে পার্ক করা হয়েছে গ্যারাজে। কিন্তু এটা আরো ক্লিয়ার হতো এই সেন্টেন্সটা যদি আমরা এখানে দেখতে পেতাম যে মাই গ্রিন বাইক ইজ পার্কড ইন দ্য গ্যারাজ, তখন কিন্তু আমার এখানে কমার কোনো স্কোপ ছিল না। বাট যেহেতু আমি এখানে আমার গ্রিন বাইককে আবার আইডেন্টিফাই করতে চাচ্ছি যার একটা ফ্ল্যাট টায়ার আছে, সেই জন্য আমাকে কিন্তু গ্রিন বাইকের পরে একটা কমা দিতে হবে। ওকে, এরপরে আমরা যে বিষয়টা পাবো সেটা হলো যে হোয়েন ইউ হ্যাভ, দিস ইজ ইন্টারেস্টিং, এই জিনিসটা আমাদের একটু এই রুলটা একটু মনে রাখতে হবে যে হোয়েন ইউ হ্যাভ টু কন্ট্রাস্টিং অর অপোজিট ফ্রেজেস ইউজ আ কমা টু সেপারেট দ্য ফ্রেজ। যেমন আমরা দুটো বিষয়কে একসঙ্গে যদি পাশাপাশি লিখি, যেমন দেখেন সেন্টেন্সটা এক্সাম্পলটা দিলে আমরা বুঝতে পারবো। যেমন আই এম ভেরি টায়ার্ড বাট স্টিল অ্যাওয়েক। এবার মনে করেন এখন রাত 3টা বাজে, আপনার ভীষণ টায়ার্ড লাগছে কিন্তু কোনো কারণে আপনি কাজ করছেন, আপনি জেগে আছেন। তখন কি দুটো কিন্তু অপোজিট। যেমন টায়ার্ড লাগলে নর্মালি আমাদের কি করার কথা? ঘুমানোর কথা। কিন্তু আমাদের টায়ার্ড লাগার পরেও কিন্তু আমি ঘুমাতে পারছি না। তার মানে কি এটা দুটো একটা কন্ট্রাস্টিং টাস্ক, কন্ট্রাস্টিং আইডিয়া। সো হোয়েন ইউ হ্যাভ টু কন্ট্রাস্টিং ফ্রেজ হতে পারে, যেমন আমরা বলেছিলাম মনে আছে নিশ্চয়ই যে সেন্টেন্স গুলো বলে থাকি যে আই এম ভেরি পুয়ার বা আই এম ভেরি রিচ বাট আই হ্যাভ, বাট ইন দ্যাট সেন্স যে আই এম ভেরি স্ট্রং বাট আই এম ভেরি হেলদি বাট আই ক্যানট ওয়াক। মনে হচ্ছে যেন এরকম যে দুটো কন্ট্রাস্টিং বিষয়, যে যেটা আমার মিনিংটাকে মিন করছে অপোজিট, কিন্তু আমি সেটাকে বাট দিয়ে তখন আমি সেই দুটো সেন্টেন্সকে কানেক্ট করছি, এবং তখন বাটের পূর্বে কিন্তু অবশ্যই আমাকে একটা কমা বসাতে হবে। এই যে কন্ট্রাস্টিং সেন্টেন্স গুলোর ক্ষেত্রে যখন আমরা এই ধরনের দুটো ফ্রেজ পাই, তখন কিন্তু ডেফিনেটলি এখানে কমাটা মাস্ট, আদারওয়াইজ সেন্টেন্সটার মিনিং কিন্তু ক্লিয়ার হবে না। এরপরে আমি কমা দিয়েই কিন্তু মোস্ট অফ দ্য কেসে দেখেন কমার ইউজটা কিন্তু সবচেয়ে বেশি লাগে, এই জন্য কমাটাই বেশি আমরা এখানে পাচ্ছি, এরপরে বাকিগুলোও আছে, তবে কমার ইউজটা একটু বেশি হয়। যেমন রাইটিং লেটার্স এর ক্ষেত্রে আমরা জানি, গ্রিটিংস এর ক্ষেত্রে এবং ক্লোজিং এর ক্ষেত্রে, যে আমরা যখন কোনো ফর্মাল লেটার বা কোনো ইনফর্মাল পার্সোনাল লেটার লিখি আমরা প্রথমেই টাইটেল বা অ্যাড্রেসিং লেখার পরে কিন্তু আমরা কমা দেই। এবং এক্সাম্পলস অফ ক্লোজিংস এও কিন্তু যে সিনসিয়ারলি ইয়ার্স অর যেটা আমরা বলছি এখানে ডিয়ার জন, মানে একদম স্টার্টিং এ আমরা এক্সাম্পল দিলাম গ্রিটিংস এ, তারপর যখন আমরা ক্লোজিং দিচ্ছি থ্যাংকিং ইউ, বেস্ট রেগার্ডস, এই যে বিষয়গুলো যখন আমরা করি তখন কিন্তু আমরা সেখানে কমা দেই। তবে এখানে একটা বিষয় আছে কমা পাংচুয়েশনের ক্ষেত্রে, there are many ways to use commas in the English language and we have not listed them all, but the biggest problem কি মাঝে মাঝে আমরা অনেক সময় অনেক বেশি কমা ইউজ করে থাকি। সুতরাং রুলস না জানা থাকলে কখনো আননেসেসারি বেশি পাংচুয়েশন মার্কস ইউজ করাটাও কিন্তু একটা গ্রামেটিক্যালি ইনকারেক্ট ওয়ে অফ রাইটিং। সুতরাং when we need punctuation marks, especially comma, we need to know this thing. So এখানে আমি প্রায় 8টা 9টা রুলস দেখালাম। এর মধ্যেও অনেকগুলোই আমাদের জানা আছে, and বাকি যেগুলো আছে সেগুলো আমরা একটু মোটামুটি সেন্টেন্স এক্সাম্পল রাইটিং এর মাধ্যমে মনে রাখবো। তো সেক্ষেত্রে যেটা হবে যে যখন আমরা কোনো একটা সেন্টেন্স লিখছি বা কোনো একটা প্যারাগ্রাফ লিখছি, সেখানে কিভাবে পাংচুয়েশন মার্কসটা ইউজ করা হচ্ছে, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে ইউ উইল প্র্যাকটিস দিস। আদারওয়াইজ কিন্তু আমাদের পাংচুয়েশন মার্কস কিভাবে কোথায় আমরা ইউজ করব এটা কিন্তু মনে রাখা আসলে সম্ভব না, এটা মুখস্থ করার কোনো বিষয় নয়। ইটস টোটালি বেসড অন ইউর প্র্যাকটিস। যত আপনি লিখবেন এবং এইভাবে যখন পাংচুয়েশন মার্কসগুলো ইউজ করা হবে তখনই কিন্তু বিষয়গুলো মনে থাকবে। ওকে, এইবার আমি নেক্সট যেটা কোয়েশ্চেন মার্কস, এটা আমরা সবাই জানি, যেখানে একটু আগে আমরা বলছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেই আমরা আসলে কোয়েশ্চেন মার্কস গুলো ইউজ করে থাকি। যেমন হোয়ার ইজ দ্য গেস্ট স্টেশন, হু ইজ ইউর টিচার, হোয়াট আর ইউ ডুইং নাও, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, অর এনি টাইপ অফ কোয়েশ্চেন, এনি টাইপ অফ information we want to know from others, asking questions. Does he like apples? So this is very simple. But second one, use a question mark at the end of a sentence when you turn a statement into a question to get a specific answer. যেমন ধরেন এখানে নিচে যে সেন্টেন্স দুটো আছে একটু অন্যরকম, তাই না? যে এখানে কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, বাট হোয়াই হিয়ার দ্য নোট অফ ইন্টারোগেশন ইজ দেয়ার। This type of question is used when the speaker is actually expected to get a certain answer. যেমন এখানে বলেছে, you promise me to call me every day.
যে সাপোজ ইউ আর স্টেইং এট ঢাকা, ইউর প্যারেন্টস আর লিভিং ইন দ্য ভিলেজ, সো দে আর এক্সপেক্টিং দেন ইউ উইল কল দেম এভরি ডে evening, and they will know, they will be informed what you are doing here, so you promise them. So সেই ক্ষেত্রে যেটা হয় যে you promise to call me every day, তার মানে কি এই ইনফরমেশন বা এই স্টেটমেন্টের মাধ্যমেই কিন্তু আপনার অ্যান্সারটা চাওয়া হচ্ছে যে হ্যাঁ, তুমি কিন্তু প্রমিস করেছিলে যে তুমি প্রত্যেকদিন ফোন করবে আমাদেরকে, তোমার বাবা বা মা জানতে চায় প্রতিদিন যে তুমি কোথায় আছো, কি করছো। তার মানে এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টের মাধ্যমেই কিন্তু একটা অ্যান্সার এক্সপেকটেশন, মানে অ্যান্সার এক্সপেক্ট করা হচ্ছে। ফর দিস রিজন দিস টাইপ অফ অ্যান্সার স্টেটমেন্টে কিন্তু আমরা কোয়েশ্চেন মার্ক ইউজ করে থাকি, যেমন সি ইউ দেয়ার অ্যাট 8 টুনাইট। তার মানে আই এম নট রাইটিং হিয়ার ইন দিস ওয়ে, দ্যাট মিনস সি ইউ দেয়ার অ্যাট 8 টুনাইট, ইজ ইট ওকে, উইল ইউ কাম, এগুলো কিন্তু আমরা বলছি না, বাট ইট মিনস দ্যাট আই এম আস্কিং দ্যাট ইয়েস ইউ উইল গো দেয়ার অ্যান্ড আই উইল সি ইউ অ্যাট নাইট। So this type of statement needs actually the answer from the person to whom I am asking it or I am giving this statement. So this type of sentence is a bit different, এবং এইরকম যখন আমরা লিখে থাকি তখন কিন্তু এই সেন্টেন্স গুলোর পরে আমরা নোট অফ ইন্টারোগেশন বসাই। ওকে, এরপরে যেটা আছে 3 নম্বরে, যেমন ট্যাগ কোয়েশ্চেন, এটা আমরা সবাই জানি। ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে একটা স্টেটমেন্ট যেটা ফলোড বাই আ শর্ট কোয়েশ্চেন, অ্যান্ড ট্যাগ কোয়েশ্চেন্স আর ভেরি কমন ইন ইংলিশ অ্যান্ড ইউ নো ইট ভেরি ওয়েল। একটু আগেই যেটা বললাম যে ডু ইউ নো ইংলিশ, স্পিক ইংলিশ, ডোন্ট ইউ। তার মানে কি আমি এখানে যে স্টেটমেন্টটা জিজ্ঞেস করছি সেটাই কিন্তু আমার ওখানে কি হচ্ছে যে ইফ ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট অর নট, ইউ গো দেয়ার, আর ইউ গোয়িং টুমরো। আমি যদি জিজ্ঞেস করি যে আর ইউ গোয়িং টুমরো, আর ইউ গোয়িং দেয়ার, অর আর ইউ ইন দ্য ক্লাসরুম নেক্সট উইক, আর ইউ, তার মানে হচ্ছে যে আমি কিন্তু এক্সপেক্ট করছি যে এখান থেকে কিন্তু একটা স্টেটমেন্ট বাই আ ফলোড বাই আ শর্ট কোয়েশ্চেন, এটাকেই তো ট্যাগ কোয়েশ্চেন বলা হয়ে থাকে। এবং এখানেও কিন্তু আমরা স্টেটমেন্টের পরে একটা কমা ইউজ করব, এবং এই কমাটি যদি না দিই তাহলে কিন্তু এই সেন্টেন্সটা কারেক্ট হবে না। সো ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে দিস কমা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ইউজ এ কোয়েশ্চেন মার্ক আফটার এ রেটোরিক্যাল কোয়েশ্চেন। রেটোরিক্যাল কোয়েশ্চেন মিনস you just try to understand the type of question to which no answer is required. So rhetorical, that means it's a bit interesting. You are not expecting to any answer, but you will get the answer from this question. You just get here, you just see the questions here. Who cares? That means there is no answer is here. Who cares? Isn't it a beautiful day? That means I know this is a beautiful day. We are observing the day, or we are going outside and we just try to make a conversation with our friends or our colleagues or with someone, and then we just try to do it. So make a conversation when there will be no answer is required. This type of question is called rhetorical question, and most of the cases we will use here question marks. So you will use question marks here, but one important tips here: do not use question mark sorry, after an indirect question. Indirect question বলতে এখানে কি বোঝানো হয়েছে, যেমন I asked her to pay the bill. This is not actually a question, but it means that I asked her to pay the bill. এটা কিন্তু incorrect, যে এটা আমি asked করছি বলে এখানে question বলে মনে হচ্ছে। This is not actually the question. This is an statement. So when you are getting any sentences like that, no need to use here the note of question mark. সুতরাং question mark আমরা যখন ইউজ করব তখন আমাদের এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, যে whether I am asking the question, whether this statement means there is no answer is required, whether we are getting any tag question, so you will use the note of question mark. এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এরপরে যেটা এসছে সেটা হচ্ছে এক্সক্লামেশন। এটাও আমাদের ভীষণ কাজে লাগে, এক্সক্লামেশন পয়েন্ট বা এক্সক্লামেশন মার্ক, এটা যেটাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স লেখার ক্ষেত্রে, যেমন টু শো এনি টাইপ অফ এক্সাইটমেন্ট অর, আচ্ছা এখন নূরে আঞ্জুমান ইউ আর নট এন্টার্ড হিয়ার, বাট প্রবাবলি এই সেশনটা আমাদের এখন কেটে গেলে আপনারা আবার জয়েন করে নেবেন। প্রায় শেষের দিকে, কিন্তু হয়তো আর একটু বাকি রয়ে যাবে। ওকে, সো আমি এই জন্য একটু বলে নিলাম। সো এক্সক্লামেশন মার্ক, a warning in a story the main character tells his daughter. একটা এক্সাম্পল, যেমন এক্সক্লামেশন মার্ক, ওয়াচ আউট। তার মানে কি হয় এখানে, মানে হঠাৎ করে আমরা যেটা বলি, মানে যে কোনো বিস্ময়সূচক চিহ্ন মানেই তো হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ
surprising attitude, exciting attitude, or any type of comment or any type of anger, this type of expressing strong feelings যেমন a direct order. If you read a sign on a door that says do not enter, তো এখানে কেন এক্সক্লামেশন পয়েন্ট বা এক্সক্লামেশন মার্কটা দেওয়া হয়েছে, এর মানে হচ্ছে টু ক্যাচ ইউর অ্যাটেনশন। ওখানে যদি শুধু ডু নট এন্টার দ্য এক্সপ্রেসিং এ স্ট্রং ফিলিংস, তার মানে যে কোনো কিছু নিয়ে আমরা যদি যখন স্ট্রং ফিলিংস বলতেই বোঝানো হয়ে থাকে, যেমন হচ্ছে প্রচন্ড ভাবে আমি রেগে গেছি বা অ্যাঙ্গার, তখন আমরা ইউজ করে থাকি। তারপরে সারপ্রাইজড হলে, যেমন হয়তো কেউ একজন আমার বাসায় এসছে বা আমি হয়তো গাড়ির জন্য অপেক্ষা করছি, দেখা গেল যে খুব দ্রুত গাড়ি চলে আসছে, আমাকে হয়তো এভরিডে আই এম ওয়েটিং ফর 30 মিনিটস, বাট আজ ওয়েটিং 5 মিনিটস এর মধ্যে চলে আসছে। বাট আই হ্যাভ সিন মাই ওল্ড ফ্রেন্ড হু জাস্ট নক মাই ডোর, সেক্ষেত্রে আই এম ভেরি মাচ সারপ্রাইজড। সুতরাং এই বিষয়গুলো মানে এক্সপ্রেসিং স্ট্রং ফিলিংস, সেক্ষেত্রে আমরা যেটাকে বলে থাকি যে নোট অফ এক্সক্লামেশন আমরা ইউজ করে থাকি। সুতরাং এই এখানে আরেকটা যেটা রয়েছে যে ফাইনাল ওয়ার্ডস অফ অ্যাডভাইস নোট, আরেকটা বিষয় এখানে আমরা খেয়াল করব যে নোট অফ এক্সক্লামেশন কিন্তু খুব বেশি ইউজ করা যায় না, স্পেশালি ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে। ট্রাই নট টু ইউজ এক্সক্লামেশন মার্ক। তার মানে যেমন যে কোনো জব অ্যাপ্লিকেশন লেটার হোক বা এনি টাইপ অফ ফর্মাল এসে, ফর্মাল রাইটিং অ্যাসাইনমেন্টস, এনি টাইপ অফ ফর্মাল স্পিচ, এই জায়গাগুলোতে কিন্তু আমরা নর্মালি নোট অফ এক্সক্লামেশন ইউজ করে থাকি না। এবং মোস্ট অফ দ্য কেসে ইনফর্মাল রাইটিং হতে পারে, পার্সোনাল মেইল, পার্সোনাল লেটার, আবার পার্সোনাল টেক্সট, যেই জায়গাগুলোতে আমরা আমাদের বন্ধু বান্ধব, পরিবারের সদস্য বা হচ্ছে যে আনঅফিসিয়ালি ইনফর্মালি আমরা যখন আমাদের আইডিয়াস বা আমাদের ফিলিংস গুলো শেয়ার করি, সেই ক্ষেত্রেই কিন্তু আমরা মোস্ট অফ দ্য কেসেস উই উইল ইউজ এক্সক্লামেশন মার্কস। So you just try to understand this thing. They know all the time. That means when you are writing any type of formal pitch of writing, most of the cases, especially for your job related or your academic purpose, where you are getting formally, where you are writing formally, don't use any exclamation marks. এটা একটু মাথায় রাখতে হবে, because this is related with our expressing our personal emotions. So when we are using or when we are writing our formal writing, whether it will be any assignment or any thesis paper or any essay or paragraph or any exam copy, we most of the cases we don't use any exclamation mark. Okay, এরপরে যেটা এসছে সেটা আমরা মোটামুটি এটাও আমরা জানি, সবগুলোই আমাদের আসলে জানা, আমরা একটু রিভাইজ করে নিচ্ছি। কোলন, যেটাকে আমরা বলি কোলন, আমরা সবাই চিনি যে দুটো ডট আমরা দিয়ে থাকি, এবং এটা কোলনটা কেন দেওয়া হয়ে থাকে মোস্ট অফ দ্য কেসে, কোলন গিভস এমফেসাইজ to whatever you are introducing, because the reader must come to a full stop at the colon, which causes them to pay attention. তার মানে কি হলো, আসলে কোলনের ক্ষেত্রে যে বিষয়টা করা হয়ে থাকে সেটা হচ্ছে যে আমরা যেটা দেখি যে এখানে একটা এক্সাম্পল আছে, দেখেন তাহলেই বুঝতে পারবেন যে রিচার্ড ওয়াজ দ্য বেস্ট পারসন ফর দ্য জব বিকজ হি হ্যাড এক্সপেরিয়েন্স ইন ওয়ান কি এরিয়া। কোলন দিয়ে এখানে বলা হয়েছে কি টিচিং। তার মানে আমরা এখানে কোলন দিয়ে স্পেশালি বোঝাতে চাচ্ছি যে আমি ওখানেই কিন্তু ফুল স্টপ দিয়ে দিতে পারতাম, যে পে অ্যাটেনশন, মানে আমি একটা পার্টিকুলার পয়েন্টে আমি অ্যাটেনশন দিচ্ছি, যে রিচার্ড ওয়াজ দ্য বেস্ট পারসন ফর দ্য জব বিকজ হি হ্যাড এক্সপিরিয়েন্স ইন ওয়ান কি এরিয়া টিচিং। অ্যাজ আ টিচার ইজ অ্যাকচুয়ালি দ্য রিকোয়ারমেন্ট of any teaching position, there must be a teacher who had the experience, এবং রিচার্ড is one of that type of person who has experience। এবং এরকম স্পেশালি অ্যাটেনশন ক্রিয়েট করার জন্য, in order to give more attention, paying more attention of a sentence, we can use colon। এবং আরেকটা সেন্টেন্স যদি আমরা এখানে দেখি, আমি নিচের দিকে আগে সেন্টেন্সটাই দেখাই, এবং কমন মিস ইউজেস, এটাও আমাদের একটু পাশাপাশি আমরা একটু জানি যে কমন মিস ইউজেস অফ দ্য কোলন, তার মানে হচ্ছে কোলনটা মোস্ট অফ দ্য কেসেস আমরা খুব কম ইউজ করে থাকি। সুতরাং যেই জায়গাগুলোতে আমরা অনেক সময় ইউজ করে থাকি, যেমন যে ডু নট ইউজ এ কোলন টু সেপারেট এ প্রেপোজিশন ফ্রম ইটস অবজেক্ট। যেমন প্রেপোজিশন কি আমরা সবাই জানি, ইন, অ্যাট, অর, উইথ, বাই, যেগুলো ইউজ করে থাকি আমরা নাউনের পূর্বে, এবং টু শো ইটস কানেকশন অফ দ্য আনাদার ওয়ার্ড। সুতরাং এই যেমন হি ওয়াজ রেসপন্সিবল ফর, যেমন এখানে একটা সেন্টেন্স আছে যে হি ওয়াজ রেসপন্সিবল ফর, এখানে কিন্তু কোলন দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেন্টেন্সটা পুরোটাই একসঙ্গে, হি ওয়াজ রেসপন্সিবল ফর কুকিং ডিনার, ওয়াশিং ডিশেস, টেকিং আউট দ্য ট্র্যাশ, সো ইউ জাস্ট ইউজ হিয়ার কমা। এবং এখানে দেখেন যে কারেক্ট উইথ এ কোলন, কোলনটা কোথায় হতে পারে, হি হ্যাড এ ফিউ রেসপন্সিবিলিটিস,
তখন আপনি এখানে কোলন দিয়ে এই একটা দুটো তিনটা এই বিষয়গুলোকে আপনি লিখবেন। হি হ্যাড আ ফিউ রেসপন্সিবিলিটিস কোলন। কি কি রেসপন্সিবিলিটিস আছে? কুকিং ডিনার, ওয়াশিং ডিশেস, টেকিং আউট দ্য ট্রাশ, এটসেট্রা এটসেট্রা। এই বিষয়গুলো মানে এখানে আমি অনেকগুলো বিষয়ের প্রতি অনেকগুলো এরিয়ার প্রতি আমি নোট করলাম, ফোকাস করলাম, সেই জন্য আমি প্রথমেই কোলন দিয়ে একটা দুটো তিনটা বিষয়কে এইভাবে লিখেছি। সুতরাং মোস্ট অফ দ্য কেসে কিন্তু আমরা কোলনটা এইভাবে ইউজ করে থাকি এই সেন্টেন্সে। আবার দেখেন সাচ অ্যাজ, ডু নট ইউজ এ কোলন আফটার সাচ অ্যাজ। যেমন আই নিড টু বাই ফিউ আইটেমস বিফোর স্কুল, সাচ অ্যাজ, এই সাচ অ্যাজ দেওয়ার পরে কিন্তু আর কোলন দেওয়ার দরকার নেই। এবং এক্ষেত্রে একটা ব্যাপার হতে পারতো, যদি আমি এই সেন্টেন্সটায় সাচ অ্যাজ শব্দটা ইউজ না করতাম, তখন হয়তো বা আমি এখানে কোলনটা ইউজ করতে পারতাম ঠিক এই সেন্টেন্সটার মতো, যে ইয়েস আই নিড টু বাই ফিউ আইটেমস বিফোর স্কুল, কোলন, পেন্সিলস, পেপার, গ্লু অ্যান্ড ক্রেয়ন্স। বাট যখন আমি এখানে সাচ অ্যাজ ইউজ করছি, তখন কিন্তু আমার এখানে আর এই কোলনটা দিয়ে স্পেশালি বোঝানোর দরকার নেই এই সেন্টেন্সের মতো, যে হি হ্যাড এ ফিউ রেসপন্সিবিলিটিস। ওকে। এবং এখানে দেখেন ওই যেটা আমি একটু আগেই বললাম, যে আই নিড টু বাই এ ফিউ আইটেমস বিফোর স্কুল, কোলন, পেন্সিলস, পেপার, গ্লু অ্যান্ড ক্রেয়ন্স এটসেট্রা। বাট যখনই আমি সার্চেসটা দিয়ে ফেলেছি, তখনই কিন্তু আমার কোলনের কাজটা হয়ে গেল, যে যেমন আমার এইগুলো লাগবে। সুতরাং কোলন ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু কতগুলো নিয়ম আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে, যে খুব কোলনটা কিন্তু খুব বেশি ইউজ করা যায় না, এবং সেক্ষেত্রে কোন কোন জায়গাগুলোতে যায় সেই জায়গাগুলো শুধু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমাদের কোলন ইউজ করার মানে করাটা সার্থক হবে। আদারওয়াইজ পাংচুয়েশন মার্কস বেশি ইউজ করে সেন্টেন্সটাকে ইনকারেক্ট করা হয়ে যেতে পারে, সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ওকে। এরপরে এক্সাম্পল উইদাউট আ, আচ্ছা, এটা হচ্ছে সেমিকোলন। আমরা সবাই জানি কোলন হচ্ছে দুটো ডট, আর সেমিকোলন হচ্ছে ওপরে ডট নিচে কমা। সুতরাং কিভাবে আমরা সেমিকোলনটা ইউজ করে থাকি? মোস্ট অফ দ্য কেসেস ইউজ এ সেমিকোলন টু কানেক্ট টু রিলেটেড অর সিমিলার সেন্টেন্সেস। স্যার এখানে একটা কমা পড়ে গেছে, কমাটা আমি করে দিচ্ছি। টু রিলেটেড অর সিমিলার সেন্টেন্স, যেমন উই কানেক্ট সেন্টেন্সেস উইথ এ সেমিকোলন টু এলিমিনেট দ্য পজ। তার মানে হচ্ছে, যেমন আমি যদি সেন্টেন্সটাকে বলি যে আমার এই সেন্টেন্সের মাঝখানে একটা পজ আছে, সেক্ষেত্রে আমি ফুল স্টপ দিয়ে সেন্টেন্স দুটোকে সম্পূর্ণ আলাদা করে দিলাম। কিন্তু আমি যদি সেমিকোলন ইউজ করি, তাহলে কিন্তু আমার এই দুটো সেন্টেন্স এক হয়ে যায়। যেমন সেন্টেন্সটা কি, যে মাই শার্ট ইজ গ্রিন, এটা সম্পূর্ণ সিঙ্গেল সেন্টেন্স। মাই ব্রাদার শার্ট ইজ ব্লু, আলাদা আলাদা দুটো সেন্টেন্স, এখানে আমার সেমিকোলন ইউজ করার দরকার নেই। কিন্তু যদি আমি এই দুটো সেন্টেন্সকে একসঙ্গে সেমিকোলন দিয়ে লিখি, তাহলে কেমন হবে? যে মাই শার্ট ইজ গ্রিন, কমা, সেমিকোলন, মাই ব্রাদার্স ইজ ব্লু। তখন কিন্তু আমার এখানে, কারণ এখানে দুটোই শার্টকে বোঝানো হচ্ছে, সুতরাং যখন আমি এই দুটো সেন্টেন্সকে একত্রিত করলাম, তখন কিন্তু এখানে সেকেন্ড সেন্টেন্সে আর শার্ট কথাটা লেখার প্রয়োজন নেই। তখন এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি যে মাই শার্ট ইজ গ্রিন, মাই ব্রাদার্স শার্ট ইজ ব্লু। এখানে আর সেকেন্ড টাইম আমি কিন্তু শার্ট কথাটা বা সেই অবজেক্টটা আমি আর দিলাম না। এটা হচ্ছে চেঞ্জ। যেমন আমি যখন সেমিকোলনটা ইউজ করছি না, তখন আমি ফুললি দুটো সিম্পল সেন্টেন্স আলাদা করে ইউজ করলাম। কিন্তু যখন আমি দুটো সেন্টেন্সকে সেমিকোলন দিয়ে আমি অ্যাড করলাম, তখন কিন্তু যদি দুটোর মেইন এই যে অবজেক্টটা একই হয়ে থাকে, তখন পরেরটাকে আমি অ্যাপোস্ট্রফি এস দিয়ে ওই প্রোনাউনের মতো আমি এখানে বুঝিয়ে দিব, যে ওই সেম জিনিসটাকেই এখানে বোঝানো হয়েছে। সো ওয়েন উই সে দিস সেন্টেন্স অ্যালাউড, উই ডু নট পজ আফটার গ্রিন। এবং আমরা যখন এটা মুখে বলি, তখন কিন্তু আমাদের এই সেমিকোলনের কোনো প্রয়োজন হয় না, বিকজ ইট ইজ নট সিন অর ইট ইজ নট ভিজিবল। বাট উই ক্যান পুট দিস টু সেন্টেন্সেস টুগেদার উইথ এ সেমিকোলন বিকজ দে আর সিমিলার, দে আর বোথ অ্যাবাউট দ্য কালার্স অফ দ্য শার্টস। এবং যেহেতু আমরা এখানে বুঝতে পারছি যে আমরা দুটো সেন্টেন্সই যখন একত্রিত করতে গেলাম, দুটো শার্টেরই কালারের কথাই আমরা বুঝিয়েছি এবং শার্টের কথা বুঝিয়েছি, সেই ক্ষেত্রে আমরা ওখানে দুটো সেন্টেন্সকে সেমিকোলন দিয়ে এক করে দিয়েছি। আর যদি আমি সেমিকোলন না ইউজ করতাম, সেটাও কিন্তু কারেক্ট হতো, যদি আমি এখানে তখন সিম্পল ফুল স্টপ দিয়ে দিব। সুতরাং সেমিকোলনের ইউজও খুব একটা বেশি নয়। যেমন এখানে আরেকটা সেন্টেন্স আছে, যে ইউজ এ সেমিকোলন টু কানেক্ট আইটেমস ইন এ লিস্ট ইফ দেয়ার আর অলরেডি কমাস ইন দ্য সেন্টেন্স। ইউজ এ সেমিকোলন টু কানেক্ট আইটেমস ইন আ লিস্ট ইফ দেয়ার আর অলরেডি কমাস ইন দ্য সেন্টেন্স। তার মানে আমরা সেমিকোলন একটা সেন্টেন্সকে কানেক্ট করতে ইউজ করতে পারি যে অলরেডি যেখানে কমা আছে। যেমন ইউজ দিস ওয়েন লিস্টিং ডেটস, লোকেশনস, নেমস অ্যান্ড ডিসক্রিপশনস, মানে অনেকগুলো বিষয় একটা সেন্টেন্সের মধ্যে আছে, লিস্ট অফ ইনফরমেশন। তখন আমরা কতগুলোতে সেমিকোলন কোথাও বসিয়ে দিয়ে বাকিগুলোতে কমা দিয়ে দিতে পারি। যেমন দেখেন এখানে, যে মাই ফেভারিট টিচার্স আর মিসেস হোয়াইট, কমা, মাই ম্যাথ টিচার, গেল একজন, দিয়ে সেমিকোলন দিয়ে আমি সেন্টেন্সটাকে আলাদা করলাম।
তারপরে কিন্তু এই যে মিসেস স্মিথ কমা মাই রিডিং টিচার, তারপরে সেমিকোলন। তার মানে কি হচ্ছে, এখানে আমার ফেভারিট টিচার হচ্ছে তিনজন, মিসেস হোয়াইট, মিসেস স্মিথ, মিস্টার জনসন। এবং এই মিসেস হোয়াইটকে কমা দিয়ে আমি আমার ম্যাথ টিচার বুঝিয়ে দিয়েছি, তারপরে আমি সেমিকোলন দিয়ে আলাদা করলাম। মিসেস স্মিথ দিয়ে কমা দিয়ে আমার রিডিং টিচারকে বুঝিয়ে দিয়েছি, তারপরে সেমিকোলন দিয়ে আলাদা করলাম। অ্যান্ড দিয়ে মিস্টার জনসন কমা মাই মিউজিক টিচার দিয়ে ফুল স্টপ দিয়ে দিলাম। সুতরাং এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে আমরা যদি এইরকম তিনজনকে, মনে করেন যে আপনি ইউ আর স্টাডিং অ্যাট ইউর সোশিয়োলজি ডিপার্টমেন্ট অ্যান্ড ইউর ফেভারিট টিচার্স আর, সেখানে আপনি তিনজন টিচারের কথা লিখবেন, যে একজন আছে ইকোনমিক্স, একজন বাংলা, বা আরেকজন সোশিয়োলজি বা এরকম। তখনও কিন্তু সেম টিচারের নামটা আপনাকে দিতে হবে, তারপরে টিচারের সাবজেক্টটা দিয়ে সেমিকোলন দিয়ে তারপরে আবার আরেক টিচার, যাতে করে আইডেন্টিফাই করা যায় যে ইনি হচ্ছেন এই সাবজেক্টের, উনি হচ্ছেন ওই সাবজেক্টের, উনি হচ্ছেন এই সাবজেক্টের। সুতরাং এরকম লং কোনো সেন্টেন্স বা লং কোনো ডেট বা লোকেশন ডেসক্রিপশন যখন আমরা লিখতে যাই, তখন যতটুকু পর্যন্ত একসঙ্গে থাকে সেইটুকু পর্যন্ত একসঙ্গে দেওয়ার পরে কিন্তু আমরা সেমিকোলনটা ইউজ করি, আর বাকিটুকুকে আমরা আলাদা করে ফেলি। এখানে দেখেন আরো কিছু দেয়া আছে যে টিপস ফর ইউজিং দ্য সেমিকোলন, যে ডু নট ক্যাপিটালাইজ দ্য ওয়ার্ড ফলোইং দ্য সেমিকোলন আনলেস ইট ইজ আ প্রপার নাউন। ডু নট ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ করার কোনো প্রয়োজন নেই যদি প্রপার নাউন না হয়। আমরা এগুলোকে নর্মালি লিখে যাব। যেমন দিস সামার মাই ফাদার ট্রাভেল টু কলম্বাস, ওহাইও, মিয়ামি, ফ্লোরিডা অ্যান্ড অ্যাটলান্টা, জর্জিয়া। এখানে এগুলো হচ্ছে প্রপার নাউন, আমরা সবাই জানি দ্য নেম অফ দ্য প্লেস কলম্বাস। এখানে কমা দিয়ে ওহাইও দিয়ে, এটা হচ্ছে একটা প্লেস। যেমন আমরা যদি বলি ঢাকা বাংলাদেশ, তখন ঢাকা দিয়ে কমা দিব, দিয়ে বাংলাদেশ দিলাম। বা হচ্ছে মনে করেন আপনি কোথায় গিয়েছেন, চট্টগ্রাম যাবেন, বাংলাদেশেরই অনেকগুলো জেলার মধ্যে আপনি এরকম ছোট ছোট শহরে গিয়েছেন, তখন এরকম প্রথম ছোট শহরটাকে দিলেন, পরে বড় শহরটাকে দিয়ে যে আই ট্রাভেলড ডিউরিং দি সামার ভ্যাকেশন, আই ট্রাভেলড সেন্ট মার্টিন, হ্যাঁ, কক্সেস বাজার, আর আই ট্রাভেলড যদি বলি খাগড়াছড়ি কমা বান্দরবন, এরকম সাজেক কমা আর বা বগালেক কমা বান্দরবন, তখন আপনি এরকম আলাদা আলাদা করে দিবেন। প্রথমে ছোট শহরটি, তারপরে বড় শহরটি, সেমিকোলন, ছোট শহরটি কমা বড় শহরটি, সেমিকোলন, অ্যান্ড দিয়ে এভাবে ফুল স্টপ দিয়ে দুই তিনটা মানে ইনফরমেশনকে আমরা একটা সেন্টেন্সের মধ্যে লিখে দিতে পারি। এবং অবশ্যই ক্যাপিটালাইজ করব যখন সেটা কোনো প্রপার নাউন হবে, সেটা কোনো প্লেসের নাম হোক, কোনো ব্যক্তির নাম হোক, বাট তাছাড়া এটাকে ক্যাপিটালাইজ করার কোনো প্রয়োজন নাই। যেমন এখানে নিচে সেন্টেন্সটা দেখেন, যে সাম পিপল লাইক আপেল পাই, চেরি পাই ইজ মাই ফেভারিট, উই শুডন্ট ক্যাপিটালাইজ দিস সি অন চেরি বিকজ ইট ইজ নট এ প্রপার নাউন। অ্যাপেল পাই আর চেরি পাই এটা হচ্ছে একটা ফুডের নাম, সুতরাং এটাকে আলাদা করে ক্যাপিটালাইজ করার কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা ছোট মানে স্মল লেটার লিখবো। সুতরাং ক্যাপিটালাইজেশনটাও কিন্তু একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সুতরাং আমরা একটা সেন্টেন্সের কোথায় আমরা ক্যাপিটালাইজেশন করছি, কোথায় স্মল ইউজ করছি, সেটাও কিন্তু আমাদের পাংচুয়েশনের মধ্যে অনেক ক্ষেত্রেই পড়ে। কারণ আমরা যখন একটা প্যারাগ্রাফ পাবো, মনে করেন একটা ইনকারেক্ট একটা প্যারাগ্রাফ আপনাদেরকে দেয়া হলো, মোস্ট অফ দ্য কেজে পাংচুয়েশনের ক্ষেত্রে হয়তো সেন্টেন্স কারেকশন আসে অথবা একটা ছোট স্মল প্যারাগ্রাফ আসে। সেক্ষেত্রে যখন আপনি কোনো একটা প্যারাগ্রাফ পেয়েছেন, সেখানে হয়তো হতে পারে যে কোনো দাড়ি কমা ফুল স্টপ নেই, পুরোটাই একসঙ্গে লেখা, আপনাকে সেটা বসাতে হবে, এটাও হতে পারে। আবার হতে পারে যে একটা 5টা সেন্টেন্স দেয়া রয়েছে, কোনো দাড়ি কমা ফুল স্টপ নেই, আপনাকে সেখানে বসাতে হবে। সুতরাং এটা খেয়াল করতে হবে যে when I will capitalize, when it will be small, where there will be full stop, comma, এগুলোই হচ্ছে আমাদের পাংচুয়েশন মার্কের ইউজটা, যেটা আমাদের অনেক ক্ষেত্রেই লেখার ক্ষেত্রে, রাইটিং এর কারেকশনের ক্ষেত্রে ভীষণ কাজ করে। ওকে, এরপরে ডু নট ইউজ এ সেমিকোলন উইথ কনজাংশনস, এটা কি আমরা করেছি, সেমিকোলন, সেমিকোলন। এখন এখানে যেটা দেখলাম এই পেজটা গেল, এরপরে আমরা এইটা দেখবো কনজাংশনস এর ক্ষেত্রেও ঠিক আগেরটার মতোই। দেখেন যে অ্যান্ড বাট অর, এটা আমরা আগেই করেছি, আমি সেটাই বলছিলাম যে কনজাংশন তারপরে কোঅর্ডিনেটিং যে ওয়ার্ডস গুলো আমরা দুটো সেন্টেন্সকে এক করার ক্ষেত্রে আমরা কিন্তু এখানে সরি, আমরা কিন্তু এখানে কমা ইউজ করব, এখানে কিন্তু আমরা সেমিকোলন ইউজ করব না। এটা আমরা পেয়েছি, এই রুলসটা আগেই পেয়েছি ইউজ অফ কমার ভিতরে, যে কনজাংশনস বা কোঅর্ডিনেটিং দুটো সেন্টেন্সকে, যেমন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজকে যখন আমরা একত্রিত করি, তখন দুটো সেন্টেন্সকে জয়েন করার জন্য যে কনজাংশনস গুলো ইউজ করা হয়, অ্যান্ড, বাট, অর, ফর, সো, ইয়েট, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কমা ইউজ করব, সেমিকোলন ইউজ করব না। এটা এই জন্যই লেখা হয়েছে যে ডু নট ইউজ আ সেমিকোলন উইথ কনজাংশনস। কোনো সেন্টেন্সের মাঝখানে এরকম কনজাংশনস পেলে সেখানে আমরা সেমিকোলন ইউজ করব না, কোলন আমরা সরাসরি কমা ইউজ করব। এইবার যেটা এসছে সেটা হচ্ছে কোটেশন মার্কস। এই কোটেশন মার্কসটা আমরা
খুব ইউজ করে থাকি, স্পেশালি আমাদের কারোর হুবহু কোনো ইনফরমেশন বা কবির কবিতার লাইন বা কোনো একটা এসে লেখার জন্য ডাইরেক্টলি যে কোটেশন গুলো আমরা নিয়ে থাকি, অথবা আমরা স্পিচ, যেটা আমরা একটু আগেই বলছিলাম যে ডিরেক্ট স্পিচ বা ন্যারেশন আমরা যে করি, যে সেন্টেন্সের ডিরেক্ট সেন্টেন্স থেকে ইনডিরেক্ট সেন্টেন্সে চেঞ্জ করার ক্ষেত্রে আমরা কিন্তু কারেক্ট অর্ডার অফ কোটেশন মার্কস, দেখেন এখানে দুটো নিয়ম আছে, যে ইন আমেরিকান ইংলিশ উই ইউজুয়ালি ইউজ ডাবল কোটেশন মার্কস ফার্স্ট অ্যান্ড সিঙ্গেল কোটেশন মার্কস সেকেন্ড। সুতরাং এখানে যেটা বলা হয়েছে একটু খেয়াল করেন, যে আমরা দুভাবেই কিন্তু আমরা বাংলা, যারা বাংলা ভাষাভাষী বা বাংলাদেশি যারা আমরা কোটেশন মার্কস ইউজ করি, আমরা দুটোই ইউজ করে থাকি, বাট উই ডোন্ট নো অ্যাকচুয়ালি আমরা কোনটা ফর্মুলাটা ইউজ করি। ফর্মুলা হচ্ছে এটাই, যে আমেরিকান ইংলিশে ফার্স্টলি ডাবল কোটেশন মার্কস ইউজ করা হয়। এক্সাম্পল দেখেন তাহলে বুঝতে পারবেন, যেমন মাই মাদার সেড, কমা, দ্য বেবি স্টার্টেড টকিং টুডে, ফুল স্টপ, দ্য বেবি সেইড, কমা, মাম্মা। তার মানে এখানে আমার মা আমাকে বলল যে বাচ্চাটা আজকে হাঁটার কথা বলা শুরু করেছে, এটা হলো কোটেশনের ভিতরে। এবং যখন এই কোটেশনের ভিতরে আর একটা কোটেশন, তখন বাচ্চাটা কি বলে ডেকেছে, মামা বলে ডেকেছে। তার মানে এখানে কিন্তু ডাবল কোটেশন। তাহলে ডাবল কোটেশন মার্কের আপনারা এটা খেয়াল রাখবেন, যে আমেরিকান ইংলিশের রাইটিং অর্ডারে আমরা যখন ডাবল কোটেশন পাবো কোনো একটা সেন্টেন্সের মধ্যে, তখন প্রথমে আমরা যেটা লিখে থাকি, যে সেখানে আমরা উই ইউজ ডাবল কোটেশন মার্কস ফার্স্ট অ্যান্ড সিঙ্গেল কোটেশন মার্কস সেকেন্ড। মানে বাইরের যে সেন্টেন্সটা থাকবে সেইটা হবে ডাবল কোটেশনের মধ্যে, ছোট যে ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে সিঙ্গেল। যেমন পরের সেন্টেন্সটা দেখেন, যে টিচার আস্কড আস হাউ মেনি অফ ইউ হ্যাভ রেড দ্য স্টোরি দ্য ব্রাউন হর্স ইন ইউর টেক্সট বুক। তার মানে টিচার এখানে জিজ্ঞেস করেছেন যে তোমরা কতজন এই গল্পের বইটা বা এই বইটা পড়েছো। তার মানে এখানে একটা বইয়ের নাম আছে, এই বইয়ের নামটাকেও কিন্তু একটা কোটেশন দেওয়া হয়েছে, সেই কোটেশনটা হবে সিঙ্গেল কোটেশন, এবং পুরো সেন্টেন্সটা সেটাকে দেয়া হবে ডাবল কোটেশন। দিস ইজ আমেরিকান ইংলিশের কোটেশন মার্কস ইউজ, বাট ইন ব্রিটিশ ইংলিশ উই ইউজুয়ালি রিভার্স দ্য অর্ডার অফ সিঙ্গেল অ্যান্ড ডাবল। তার মানে আমেরিকান ইংলিশে হচ্ছে পুরো সেন্টেন্সটাকে আমরা ডাবল কোটেশন মার্ক দিব, এবং তার ভিতরে যে ছোট কোটেশন থাকবে সেটাকে আমরা সিঙ্গেল দিব। আর ব্রিটিশ ইংলিশে হচ্ছে অপোজিট। যেমন হাউ মেনি অফ ইউ হ্যাভ রেড দ্য স্টোরি দ্য ব্রাউন হর্স ইন ইউর টেক্সট বুক। তার মানে টিচার যে জিজ্ঞেস করেছে সবাইকে যে আপনারা সবাই কি দ্য ব্রাউন হর্সের টেক্সট বুকটা পড়েছেন, এবং দ্য ব্রাউন হর্সের একটা বইয়ের নাম, সুতরাং এটাকে ডাবল কোটেশন মার্কস দিয়ে তারা দিয়েছে, এবং বাইরের যে কোটেশনটা রয়েছে সেটাকে সিঙ্গেল কোটেশন দিয়েছে। সুতরাং বোথ অফ দিস স্টাইলস আর কারেক্ট। আমরা অনেক সময়ই দেখা যায় কারেকশনের ক্ষেত্রে আমি যদি একটা না জানি, তখন অন্য যেটা আমি জানি সেটা আমি ঠিক মনে করে বাকিটা কেটে দেই। সুতরাং এই কোটেশন মার্কসের এই ইউজটা আমাদের জানা থাকাটা দরকার, এবং এটা কিন্তু অনেক ক্ষেত্রেই কাজে লাগে। আমরা অনেক সময়ই কোটেশন মার্কস ইউজ করে থাকি, কিন্তু এই দুটো ওয়ে অফ ইউজিং কোটেশন মার্কস আর রাইট, এটা মাথায় রাখবেন। ওকে, এরপরে যে বিষয়টা এসছে সেটা হচ্ছে যে ইউজ আ স্পেস বিটুইন সিঙ্গেল কোটেশন মার্কস and double quotation marks. In both American English and British English, most people use a space between the double and single quotation marks to avoid confusion. কি বললো এখানে, যে স্পেস রাখতে হবে ডাবল এবং সিঙ্গেল কোটেশন মার্কস ইউজের ক্ষেত্রে, একটা স্পেস দিতে হবে। দেখেন এখানে কারেক্ট, প্রথমে আমি ডাবল কোটেশন দিয়েছি, দিয়ে দ্য রেড বালুন, একটা স্টোরির নাম, দ্য রেড বালুন ইজ মাই ফেভারিট স্টোরি, এখানে কমা দিয়ে ডাবল কোটেশন মার্কটা বাইরে দিয়েছি, এবং সেটা কিন্তু একটু দূরে হবে। এখানে এটা খেয়াল করেন, মাই ফাদার সেইড, তার মানে এখানে ছোট কোটেশন যেটা ভিতরের কোটেশন সেটা হচ্ছে সিঙ্গেল, এবং সিঙ্গেলের পাশাপাশি ডাবলের মাঝখানে একটা, এই যে এখানে কিন্তু একটা স্পেস আছে। এই স্পেসটা যদি না থাকে, যেমন এই নিচেরটা দেখেন, ভুলটা দেখেন, এখানে তিনটা কিন্তু একদম কাছাকাছি, দেখে মনে হচ্ছে কি তিনটা কোটেশন মার্কস, এরকম কিন্তু কখনো লেখা যাবে না সেন্টেন্সে। সবসময় যদি এরকম ডাবল কোটেশন থাকে, যে আমি ভিতরে একটা বইয়ের নাম লিখবো এবং পুরো একটা সেন্টেন্স লিখবো, তাকে আমি পুরোটাই কোটেশন দিব, তাহলে ডাবল কোটেশনটা বাইরে আমি একটু একটা স্পেস দিয়ে তারপরে সিঙ্গেল কোটেশনটা দিয়ে আমি বইয়ের নামটা লিখলাম, বা আমি যাই লিখি না কেন এইভাবে করে তারপরে আমি সেন্টেন্সটাকে লিখবো। সো এই জায়গাটা ভীষণ জরুরি। আমরা এই কাজটা অনেক ক্ষেত্রেই আমি দেখেছি, যে আমরা যখন কোটেশন মার্ক ইউজ করে থাকি, সেই কোটেশন মার্কের ক্ষেত্রে এই ভুলটা কিন্তু আমরা খুব কমন মিস্টেক্স। সো এটা আপনারা খেয়াল রাখবেন। এবং এরপরে সেম জিনিসই এখানে দেয়া হয়েছে, যে ব্রিটিশ ইংলিশে আমরা জানি যে ভিতরে থাকে ডাবল কোটেশন এবং বাইরে থাকে সিঙ্গেল কোটেশন। তো সেক্ষেত্রে বাইরেরটা সিঙ্গেল কোটেশনটা একটু দূরে হবে, এবং ভেতরে ডাবল কোটেশনটা এক স্পেস পরে। সো সেম এখানে দুটোর যে সিস্টেমটা যেভাবে আমরা আগে করেছিলাম
সেভাবে এখানে করা হয়েছে। ওকে, এরপরে ইউজ কোটেশন মার্কস টু হাইলাইট ওয়ার্ডস অর ফ্রেজেস দ্যাট আর নট বিং ইউজড ফর দেয়ার এক্সাক্ট মিনিং। এখানে অনেক ক্ষেত্রে যেটাকে আমরা বলে থাকি এক্সাক্ট মিনিংটা আমরা জানি না, যেটাকে বলা হয় দিজ আর অলসো কল্ড scare quotes because those words and phrases are ironic, being used in unusual way. Most of the cases you will get in American English, we usually use double quotation marks for scare quotes. Scare quotes বলতে যেটা বোঝানো হয়, এটা বললাম যে that are not being used for exact meaning। যেমন বাচ্চারা এখানে একটা সেন্টেন্স দেখেন, এক্সাম্পল দেখলে আমরা খুব ভালো করে বুঝতে পারবো। দ্য কিডস স্টেড কমপ্লিটলি সাইলেন্ট থ্রু দ্য এন্টায়ার কনসার্ট। যে মনে করেন আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে একটা কনসার্টে গিয়েছেন কিন্তু তারা সম্পূর্ণ চুপচাপ আছে। আসলে ব্যাপারটা তো ভীষণ আনইউজুয়াল, কারণ বাচ্চারা এই ধরনের জায়গায় গেলে একদম আরো বেশি উৎসাহ থাকে, আরো বেশি মানে চিৎকার করে বা তারা এক্সপ্রেস করে তাদের আনন্দ বা খুশি। সো এখানে এই জন্য এটাকে বলা হয়েছে স্কেয়ার কোটস, বিকজ ইট ইজ আয়রনিক মোস্ট অফ দ্য কেসে। এই এই ক্ষেত্রে এটাকে দিয়ে যে আপনার মেন করা হচ্ছে এইটা, যে আসলে দ্য রাইটার ইজ সেইং হিয়ার দ্য কিডস ওয়্যার নট কোয়াইট। যে আমরা এক্ষেত্রে কিন্তু অনেক সময় বলে থাকি যে আমাদের বাচ্চাদেরকে কোথাও বেড়াতে নিয়ে গেলে, যে না না ওকে বাইরে নিয়ে গেলে ও ভীষণ চুপচাপ শান্ত, এত শান্ত। তার মানে কি, আমরা কিন্তু এই শব্দটা আসলে রিভার্স ওয়েতে ইউজ করে থাকি, কারণ ও বাইরে গেলে ভীষণ দুষ্টু, কিন্তু আমরা বোঝানোর জন্য আমরা হয়তো এটাকেই বলা হয়ে থাকে দিস টাইপ অফ কোর্স ইজ কল্ড স্কেয়ার কোর্স। এবং এই ক্ষেত্রে এটাকে কি করা হয়ে থাকে দেখেন এখানে কোটেশন মার্কস দিয়ে, মানে স্পেশালি এটাকে বোঝানো হলো মিনিংটাকে। এবং ব্রিটিশ ইংলিশে যেটা করা হয় সেটা হচ্ছে এখানে সিঙ্গেল কোটেশন দেওয়া হয়, আর এই আমেরিকান ইংলিশের ক্ষেত্রে এখানে ডাবল কোটেশন মার্ক, এবং ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে সিঙ্গেল কোটেশন মার্কস ইউজ করা হয়। সুতরাং এইটুকুই হচ্ছে কোটেশন মার্কস ইউজের মোটামুটি এই এই ফর্মুলাটা এখানে আমরা পেলাম। এবং এখানে আপনারা দেখবেন ইন আমেরিকান ইংলিশ অ্যান্ড ব্রিটিশ ইংলিশ সেমিকোলনস অ্যান্ড কোলনস অলওয়েজ গো আউটসাইড দ্য কোটেশন মার্ক। এটা আরেকটা বিষয় আমাদের একটু মাথায় রাখা, সেটা হলো আমরা সেমিকোলন এবং কোলনের ইউজটা আগে পেয়েছিলাম, কিন্তু এখানে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে যে আমরা যখন কোটেশনের মধ্যে এখানে কি বলা হয়েছে, সেমিকোলন আছে, মনে করেন যে মাই টিচার স্টেটেড আই লাভ দ্য পোম দ্য স্নো, তারপরে একটা সেমিকোলন। হাউএভার মাই ফেভারিট পোয়েম ইজ উইন্টার ড্রিমস। সো এখানে দুটো কবিতার নাম রয়েছে, দুটো কবিতার নামকেই আমরা সিঙ্গেল কোটেশন মার্ক দিলাম। আমাদের মনে আছে আমরা একটু আগে ডাবল কোটেশন শিখেছি যে আমেরিকান ইংলিশে বাইরে যেটা বেশি বড় সেন্টেন্স প্রথমে হচ্ছে আপনার ডাবল কোটেশন এবং ভিতরের গুলো হচ্ছে সিঙ্গেল কোটেশন। এবং এখানে যেহেতু একটা সেমিকোলন রয়েছে, সেমিকোলনটা কিন্তু আসলে কোটেশনের বাইরে থাকবে, এটা মনে রাখতে হবে। সেমিকোলন কখনোই সেমিকোলন কোটেশনের ভিতরে থাকবে না। ঠিক একইভাবে ব্রিটিশ ইংলিশেও কি করা হচ্ছে, যে কবিতার নামটাকে আর ডাবল কোটেশন দেয়া হচ্ছে এবং বাইরে সিঙ্গেল কোটেশন দেয়া হচ্ছে, এবং এখানে সেমিকোলন যদি সেন্টেন্সের মধ্যে থাকে তখন অবশ্যই সেটি কোটেশনের বাইরে থাকবে। দ্য সেমিকোলন গোজ আউটসাইড অফ দ্য ডাবল কোটেশন মার্কস। এই যে ছোট ছোট নিয়মগুলো, এগুলো আমরা যখন কোনো লেখালেখি করি বা কোনো রিসার্চ পেপার করি বা কোনো ধরনের কোনো আর্টিকেল বা কোনো অ্যাসাইনমেন্ট, যখন আমরা এই ধরনের লেখাগুলো শিখি তখন কিন্তু আমাদের এইগুলো কাজে লাগে। ওকে, তো মোটামুটি আহ এটাই আমাদের লাস্ট যেটা ছিল, যে সেমি আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে সেমিকোলনস এন্ড কোলনস অলওয়েজ গো আউটসাইড দ্য কোটেশন মার্কস। ওকে, সো এই পর্যন্তই আমাদের, হ্যাঁ এটাই আমাদের লাস্ট। তো আমরা এই পর্যন্ত যেগুলো আমরা এখানে পেলাম মোটামুটি সবগুলোই আমাদের কাজের, যেগুলো বেশি করে কাজে লাগে, যেমন আরো অনেকগুলো আছে আমরা জানি এখানে, বাট বেসিক্যালি আমাদের রাইটিং এর ক্ষেত্রে আমরা যেগুলো কাজে লাগে আমরা সেগুলো নিয়েই আজকে আলোচনাটা করেছি। ওকে, সো আমার মনে হয় মোটামুটি আমরা আমাদের যেই পাংচুয়েশন মার্কসের যেই জায়গাগুলোতে বেসিক্যালি আমরা খুব ইউজ করে থাকি, গ্রামারের ব্যাপারটা হচ্ছে এমন, you will get a lot of things, lot of rules and regulations, but practically in our real life what we use and what is useful for us, এই পার্টগুলোর দিকেই আমরা বেশি ফোকাস করে থাকি। ওকে, সো আই থিঙ্ক উই হ্যাভ গট সাম আইডিয়াস, এবং আমরা কি করব, আমরা একটু প্র্যাকটিস করব। ওকে, সো ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? আমাদের মোটামুটি আজকে পাংচুয়েশন মার্কস নিয়ে এটাই করলাম, এবং এরপরে আমরা একটা পাংচুয়েশন মার্কস এর উপরে আমরা একটা, ওই যে বললাম না, এই জন্যই আমি একটা এক্সাম নিব আপনাদের, যে প্রত্যেকটা টপিকের উপরে আমি একটু কিছু কোয়েশ্চেন দিব, একটু ডেফিনিট একটু ডিফারেন্ট টাইপের, যে দেখি আপনারা কতটুকু শিখলেন, আমরা কি করলাম। এটাই হবে আমাদের টাস্ক। সো বাই দিস টাইম আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এইখানে পাংচুয়েশন মার্কসের যেই রুলস গুলো আছে সেই রুলস গুলো ইউজ করে আপনারা একটা করে সেন্টেন্স নিজেরা মেক করবেন,
যে দেখবেন যে আসলে সেন্টেন্স গুলো লিখলে কেমন লাগে প্রত্যেকটা রুলস এর এগেইনস্টে। রুলস না লিখে শুধু এক্সাম্পলস গুলি লিখবেন। অ্যান্ড আই হ্যাভ টোল্ড ইউ যে ইট ইজ নট পসিবল টু অ্যাকচুয়ালি মেমোরাইজ দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস। এটা কখনোই গ্রামারের স্ট্রাকচার মনে রেখে গ্রামার শেখা যায় না। অ্যাট ফার্স্ট উই নিড টু মেক মোর এক্সাম্পলস, এবং এক্সাম্পলস গুলো প্র্যাকটিস করতে করতেই আসলে আমরা রুলস গুলোকে মাথার মধ্যে রেখে দিই। এই জন্যই আমি এটা বলছি যে আপনারা যেটা করবেন, এক্সকিউজ মি, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে রুলস গুলো আমি এখানে দিয়েছি সেগুলো আপনি আপনারা প্রত্যেকে এখান থেকে আমি এটা পাঠিয়ে দিব আপনাদেরকে। আপনারা প্রত্যেকটার এগেইনস্টে একটা করে সেন্টেন্স, যে একটা কোলন কোথায় কোথায় ইউজ করলাম, সেমিকোলন কোথায় করেছি, কমা, নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লামেশন, ডাবল কোটেশন মার্কস, সিঙ্গেল কোটেশন মার্কস, এগুলো করে করে যখন আপনি লিখবেন দেখবেন যে তখন আপনার কিন্তু মাথার ভিতরে রয়ে যাবে আসলে যেগুলো কি কি করা হয়েছে। ওকে, তো মোটামুটি কি জি আমরা ম্যাম। কিছু আইডিয়া বুঝতে পেরেছি, আমাদের আইডিয়া হয়েছে? জি ম্যাম, জি ম্যাম, বুঝতে কিছুটা। পেরেছি। ওকে, দ্যাটস ভেরি গুড। সো তাহলে আমরা মোটামুটি আজকে এই পর্যন্তই। আর আপনাদেরকে তো কাজ দিয়ে দিলাম এইটা সহ, জি ম্যাম। পাংচুয়েশন মার্কস সহ, একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং ফার্স্ট ক্লাস থেকে আমরা লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, গ্রামার, ভোকাবুলারি, কম্পোজিশন, লেটার, মানে লেটারটা বাকি আছে, লেটারটা আমি আফটার দ্য ভ্যাকেশন আপনাদেরকে লেটারটা করাবো, লেটার রাইটিংটা আমাদের বাকি রয়েছে। আরো কিছু বাকি আছে, সে টপিকগুলো আমরা পরে করবো, বাট বাই দিস টাইম যেগুলো করেছি এগুলো আপনারা সুন্দর করে রিভাইজ করেন। তাহলে আমরা এরপরে একটা টেস্ট নিয়ে বুঝতে পারবো যে ওয়ার আই উই দেয়ার, আমাদের অবস্থানটা কোথায় আছে। ওকে, জি ম্যাম। জি ম্যাম, এটাই সো ভালো হয় আসলে। হ্যাঁ, তাই না? কারণ আমরা যে করে জি ম্যাম। যাচ্ছি, আমাদের এতগুলো 12টা, আজকে নিয়ে বোধহয় 12 বা 13টা ক্লাস হয়ে গেল। সো আমি লাস্ট উইকে ফিল করছিলাম আপনাদের অফিসিয়ালি, যেটা মোস্ট অফ দা আমি অন্যান্য যে কোর্সগুলো করাই, আমাদের অন্যান্য কোর্সগুলো ডিজাইনটা ওরকম যে ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট এগুলো আছে, আপনাদের এখানে অফিসিয়ালি ব্যাপারটা ওরকম নেই, কিন্তু আমি আনঅফিসিয়ালি এটা করাতে চাই কারণ এটা আপনাদের জন্য আসলে হেল্পফুল হবে। সো এটা আমরা সবাই করতে চাই, এবং আমার মনে হয় যে আপনাদের ফাইনাল এক্সাম আপনারা 100 মার্কসের দিবেন, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। এবং আমরা যদি এখন ভালো করে প্র্যাকটিস করি আমাদের ফাইনাল এক্সামও ভালো হবে ডেফিনেটলি। সো সেটার জন্য আমরা একটু একটু জি করে ম্যাম। আমরা একটা টেস্ট নিব, নিয়ে আমরা বুঝবো তাহলে আমাদের কোন অবস্থায় আছি। আর একটা প্রেজেন্টেশন জি নিব, ম্যাম, সেটার আমাদের। জন্য আপনার, হ্যাঁ বলেন। জি ম্যাম, আপনার আমরা যতগুলো টপিক এ পর্যন্ত ক্লাস করেছি হুম হুম হুম। সবগুলো টপিকের উপরেই আপনি একটু কোশ্চেন করে দিবেন, তাহলে আমাদের কোশ্চেন গুলো হ্যাঁ, বুঝতে আমি আমি সুবিধা আমি হবে যে আমরা হ্যাঁ, আমি ওই ফাইনালে সেই কিভাবে জন্যই অ্যান্সার বললাম করবো। যে আপনারা যতগুলো টপিক আছে সবই আমি অল্প অল্প করে অনেকগুলো কভার করে দিব, যাতে করে আপনারাও একটু আইডিয়া পান যে আমরা লিখতে পারছি কিনা, হ্যাঁ আমার জি কি ম্যাম, অবস্থায় প্রয়োজনে আছি আমি। হ্যাঁ প্রত্যেক টপিক হ্যাঁ থেকে প্রয়োজনে দুটো তিনটি করে কোশ্চেন করবেন আমাদের হ্যাঁ। জন্য, দুটো তিনটি করে আচ্ছা, কোশ্চেন বেশি করে ঠিক করবেন। আছে। আমরা অ্যান্সার যা পারি দিব, না পারলে তো আপনি আছেনই। আচ্ছা, ঠিক আছে, তো আপনারা আগে প্রিপারেশনটা নিন ভালো করে। আর আমি যেটা বললাম, আর একটা প্রেজেন্টেশনও আমরা করব, সেটাও মোটামুটি আপনারা এখন থেকেই জাস্ট ট্রাই টু প্র্যাকটিস, যে হাউ আই ক্যান প্রেজেন্ট মাইসেলফ এনি টপিক অন দ্য অডিয়েন্স, ইন ফ্রন্ট অফ দ্য পিপল, ইন ফ্রন্ট অফ এনি ফর্মাল সিচুয়েশন, সেটাও আমরা প্র্যাকটিস করব, এবং একটা ফর্মাল প্রেজেন্টেশন আমরা করব সবাই। সো ইউ জাস্ট জি ট্রাই টু ম্যাম। প্রিপেয়ার ইউরসেলফ ভেরি ওয়েল। সো থ্যাংক ইউ ইনশাল্লাহ। ভেরি মাচ ফর টুডে। ইউ আর সো মোস্ট ইউ আর মোস্ট হ্যাঁ, ওয়েলকাম ম্যাম। okay, so thank you. Enjoy ম্যাম, your থ্যাংক ইউ। vacation. Okay, I'm just closing today. See you in the next. Thank you very much. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম Walaikum ম্যাম। assalam. Walaikum assalam. Good night. গুড নাইট।